আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ ফারুকী সিএলটিভির বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর কৃষক দলের একজন হারুল কাদের চৌধুরী। তো উনি আমাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে কিছু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট নিয়ে ওনার সাথে কিছু জিনিস আমি জানতে চাইব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন তার আগে আমি আমার প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কো চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের স্বদেশ আগমন প্রত্যাশা করে আমি বলতে চাই, বিগত 17 বছর ধরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য যারা বিরোধী দল ছিল তাদেরকে ফ্যাসিস্ট সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে ড্যামেজ করার জন্য এমন কোনো কর্মকাণ্ড তারা চালায়নি যে বাকি নেই। তারা এই বিরোধী মতকে নিচ্ছিন্ন করার জন্য সেই নিচ্ছিন্নতাকে আমাদের প্রাণপ্রিয় তারেক রহমান খুব ভালো করে দেখেছেন। তারই আলোকে আমার প্রাণপ্রিয় তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা বিরোধী দল যারা আছি বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারই নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বলিষ্ঠভাবে মোকাবেলা করে রাজপথে থেকে মাঠে থেকে আমরা ত্যাগী কর্মী নেতা কর্মীরা আমরা তাদের সেই পরিকল্পনাকে আমরা সফল হতে দেইনি। আমরা ফ্যাসিস্ট সরকারকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে বিগত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে এই দেশ থেকে তাদের নেত্রীকে এই দেশ থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি। সেটা সম্পূর্ণ ছাত্র জনতার এবং আমার প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কো চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অভিজ্ঞ রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে আমরা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে আমরা সেটি সম্ভব হয়েছে। এখানে একটা জিনিস যোগ করে আপনার সাথে যেটা বলছেন, আপনি বিগত 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, এই বিষয়গুলো থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন? ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এই যে এতগুলো শহীদ হয়েছে, 1500-1600-র উপরে শহীদ হয়েছে, 20,000-এর উপরে, কারো অঙ্গহানি হয়েছে, কারো পা নাই, কারো চোখ নাই। আজকে এটা আপনি কিভাবে দেখছেন? এটাকে অবমূল্যায়ন করা, এই ছাত্র জনতার শহীদের উপর, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের এই আচরণ এগুলা যখন দৃশ্যমান হয় তখন এটা আপনি কিভাবে মন্তব্য করছেন? এটা কিভাবে দেখছেন? তারেক রহমান যেই উনি বারবার যে বিবৃতিটা দিচ্ছেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, ইতিমধ্যে অনেক কিছু দৃশ্যমান হয়েছে, এগুলো সবগুলো আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ওটার কেমন জানি মনে হচ্ছে অবমূল্যায়ন হচ্ছে মনে হচ্ছে। এটা কেমন জানি ক্যারি করতেছে না অর্ডারটা, বারবার ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখানে আমি প্রথমে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রথমে আমি আত্মার মাগফিরাত কামনা করছি। তারা জানেন বিগত 5ই আগস্টের পরে আমাদের তারেক রহমান সাহেবের সরাসরি নির্দেশনা ছিল আমাদের দলীয় নেতাকর্মীদের উপর আমাদের দলে যাতে কোনো প্রকার অনুপ্রবেশকারী না ঘটে। এটা ওনার প্রথম সিদ্ধান্ত ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী এখনো জায়গা হয় নাই এবং আমরা ভবিষ্যতে দেব না। কিছু যদি ঘটে থাকে এটা আমাদের অগোচরে ঘটতে যাচ্ছে, এগুলো এখন আমাদের চোখের সামনে পড়েনি। যদি সেরকম কিছু হয় আমরা তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি হাইকমান্ডকে আমার তরফ থেকে আমি আবেদন জানাচ্ছি।
এবং যে ফ্যাসিস্ট সরকার আমরা বিতাড়িত করছি, আমরা আগামীতে যেন সেই ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলাদেশে আমাদের জনতার উপর যেন আবির্ভূত না হয়, সেজন্য আমি সজাগ দৃষ্টি রাখার জন্য আমাদের দলীয় হাইকমান্ড থেকে শুরু করে আমাদের ওয়ার্ড থানা লেভেলের প্রত্যেকটা নেতা কর্মীদের প্রতি আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জোরালো আবেদন জানাবো। যে বিএনপির অঙ্গ সংগঠন আছে, আপনি একজন কৃষক দলের একজন নেতা হিসেবে ওই সংস্কারটা রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে দল সংস্কার পর্যন্ত ওইটা কিভাবে হলে ভালো হয় সেটা একটু আপনি ব্যাখ্যা করবেন। আপনি প্রথমে বলছেন মুক্তিযুদ্ধ নিয়ে, আমি কিছু কথা বলতে হয়। স্বাধীনতা সংগ্রামে 1971 সালে আমার নেতা, এদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সকল জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার 54 বছর পরেও আমরা পুনরায় স্বাধীনতাকে খুঁজছি, যার কারণ হচ্ছে আমাদের বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকার ছিল তারা সেই স্বাধীনতায় যারা নিহত হয়েছে, যাদের আত্মাহুতির মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, তাদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারেছে কিনা আমাদের সন্দেহ হয়। এবং আপনারাও জানেন, আমি মনে করি সেই মূল্যায়নটা তারা করতে পারেনি। যারা আসল মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে মূল্যায়ন হয়নি। কিছু কিছু অলিখিত মুক্তিযোদ্ধা তাদেরকে তারা সম্মানিত করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন, এগুলার রেকর্ড মুক্তিযোদ্ধারা আমার থেকে ভালো জানবেন। আমি একজন সাধারণ কর্মী হিসাবে আমি এটা বলতে চাই। আর সংস্কারের ব্যাপারে যেটা বলতেছেন আপনি, আমি চাই বিগত স্বৈরাচারী আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ছিল, যারা ত্যাগ স্বীকার করছে, মাঠে ময়দানে জেল জুলুম হামলা মামলা মাথায় নিয়ে সর্বক্ষণ রাজপথে ছিল, রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, এই ত্যাগী নেতাদের যদি আমরা মূল্যায়ন করতে আগামী কমিটিগুলোতে ওয়ার্ড থানা লেভেল থেকে শুরু করে মহানগর সেন্টার কমিটিগুলোতে যদি আমাদের বিগত দিনের যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের ত্যাগী নেতাদের যদি আমরা এই কমিটিগুলোতে আনতে না পারি, তাহলে আমি মনে করব এটা সংস্কারের কিছু হয় নাই। আবার যে ফ্যাসিস্ট সরকার আমরা বিতাড়িত করেছি সেই ফ্যাসিস্ট সরকারের সম্মুখে আমরা ধাবিত হব। আরেকটা কথা আমি অ্যাড করি যে গত 17 বছরে 17 মিনিটের জন্য আপনাদের যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 17 মিনিটের জন্য উনি কি করেননি, আপোষ করেননি। উনিকে এমনও প্রস্তাব দিয়েছেন, আপনি দেশের বাইরে চলে গেলে আপনার কোনো কিছু হবে না। উনি বলতে আমি কেন দেশের বাইরে যাবো, আমি এই দেশের মানুষ, আমি এই দেশের মাটির মানুষের নেতা, আমি এই দেশে থাকবো, মরতে হলে আমার এই দেশে মৃত্যু ঘটবে। কিন্তু 1 মিনিটের জন্য যিনি আপোষ ঘটেননি, ওই ক্ষেত্রে গিয়ে যদি এই আপনার জাতীয়তাবাদী দলের বিএনপির যে কোনো সংগঠনের কেউ যদি এই ফ্যাসিস্ট সরকারের যারা দালাল ছিলেন, যারা ফ্যাসিবাদী সরকারের বড় বড় দোষর ছিলেন, ওদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, ওদেরকে যদি বিভিন্ন অনৈতিক সুবিধার মধ্যে দিয়ে বিভিন্নভাবে যদি দলে অনুপ্রবেশ ঘটায়, তো সেটা কিভাবে দেখছেন আপনি? আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। আমি একটু পিছন থেকে বলি, যখন আমরা বাঙালি জাতি বাকশালী শাসন আমল থেকে গণতন্ত্রের দিকে যাওয়ার জন্য আন্দোলন সংগ্রামের জন্য একটা নেতা আমরা খুঁজে পাইনি। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 71 সালে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়ে আমরা সেই বাকশাল থেকে গণতন্ত্র বাকশালকে বিতাড়িত করে আন্দোলনের মাধ্যমে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। স্বাধীনতার পর 71 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে এদেশের বাংলাদেশের আপামর জনতার পাশে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে এই জাতিকে গণতন্ত্রের মুখ দেখিয়েছিল একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা আমি গর্ব করে বলতে পারি। সেই সুবাদে আমি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং সাথে সাথে 80 দশক থেকে 90-এর গণ আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এখানে আরেকটি কথা বলতে হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা যারা বিরোধী দল ছিলাম, আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী সহ অন্যান্য বিরোধী দলেরা একটা চুক্তি হয়েছিল, এই স্বৈরাচারের আমলে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত হবে। সেখানে রাতের আন্ধারে আমরা কি দেখলাম, শেখ হাসিনার সরকার এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে চুক্তি করে তার সাথে নির্বাচনে গিয়ে সেদিন নির্বাচনে অংশগ্রহণ ছিলেন, সেই থেকে তাদেরকে জাতীয় বেঈমান হিসাবে এদেশের জনগণ আখ্যায়িত করছেন। এবং সেই সময় একটা স্লোগান বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্লোগানটা হচ্ছে চশমা পরা বুবুজান সিয়াসির বেঈমান। সেই বেঈমান এখন তার পরবর্তীতে আবার 2008 সালের পর থেকে এদেশের বাংলাদেশের ক্ষমতা দখল করে সেই স্বৈরাচারী কায়দায় দীর্ঘ 2024 সাল পর্যন্ত তারা আমাদের বাংলাদেশের মানুষকে মামলা হামলা, হত্যা, গুম করে এদেশের মানুষকে জিম্মি করে এদেশকে লুটতরাজ করে এদেশের বিশাল অঙ্কের একটা টাকা বিদেশে পাচার করে এই দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করছে, রাজনৈতিকভাবে ধ্বংস করছে এবং শিক্ষা ব্যবস্থাকে তো ধূলিসাৎ করছে। এই দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে শেখ মুজিবের, যেমন ক্লাস 8-9 বইতে মনে হয় শেখ মুজিবের কল্প কাহিনী রূপে সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে আদর্শ শিক্ষা ব্যবস্থাকে পরিহার করে শেখ মুজিবের গল্প কাহিনী এখানে উপস্থাপন করে শিক্ষা ব্যবস্থাকে পর্যন্ত তারা ধ্বংস করছে। তারা এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করছে, সামাজিকভাবে ধ্বংস করছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। এমন কোন সেক্টর নেই যে তারা এই বাংলাদেশে ধ্বংস করছে, এমন কোন একটা আমরা বর্তমান ইন্টারিম গভর্নরের কাছে আপনার কোনো দাবি আছে কি? বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাবো। আমি তার সাথে সাথে তাদেরকে আবেদন জানাবো কিছু যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন একটা নির্বাচিত সরকার। এদিন সংস্কার কমিশন একটা কথা বললো, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো দাবি নাই। তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দাবি নাই সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ যে বিচার প্রক্রিয়ার আগে এই যে গণহত্যা চালিয়েছে, 2014 সাল থেকে একটু বলি, 2014 সালে 154 আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে একটা সরকার গঠন করে 5 বছর দেশ চালিয়েছে, দেশ দখল করে। 2018 সালে নিশিরাতের ভোট করে তারা আরো 5 বছর তারা কি দেশ চালিয়েছে, দেশ দখল করে। এটা দুটা কোনো নির্বাচন হয়। সর্বোপরি তারা 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন। 27টি ভোট কেন্দ্রে কোন ভোটার উপস্থিতি আপনারা দেখি নাই। বিড়াল কুকুর এখানে বসে রয়েছে ভোট কেন্দ্রে, শুধু প্রশাসনিক লোকগুলা, নির্বাচন কমিশনের লোকগুলা ছাড়া কোনো ভোটার সেখানে উপস্থিত হয় নাই। 27টি কেন্দ্রে একটা ভোটার উপস্থিত হয় নাই। এবং বাকি কেন্দ্রগুলোতে আমাদের বিশিষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দিন আপনাদেরকে একটা 7 জানুয়ারি নির্বাচনের সময় নির্বাচনের ভোটের পরিসংখ্যান আপনাদেরকে দিয়েছে। সারা বাংলাদেশে 2 থেকে 3% ভোট কাস্টিং হয়েছে। যে বাংলাদেশে 2 থেকে 3% ভোট কাস্টিং হয় নির্বাচন, সেটা কিরকম নির্বাচন হয়েছে এটা আপনারা জানেন, সবাই জানে, দেশের জনগণ জানে। সেই নির্বাচন যেন আর বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে আমি ইন্টারিম গভর্নমেন্টকে জানাবো, অতি সত্বর জানা দ্রুত যেগুলা যুক্তি সংস্কার আছে সেই সংস্কারগুলো জাতিকে যেন একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা যেন জাতিকে এই জীর্ণ দশা থেকে জাতিকে যেন উত্তরণ করে। এতক্ষণ যেমনটা বলছিলাম, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর কৃষক দল, উনি এতক্ষণ কথা বলছিলেন আমাদের সাথে। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ ফারুকী। আগামী দিনে কোনো একটা সময়ে দেখা হবে
অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে সিএল টিভিকে ধন্যবাদ।